শহরে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ানক সিরিয়াল কিলার। প্ল্যান করে দক্ষ হাতে খুন করার পর সেই প্রতিটা ভিকটিমের পাশে রেখে যায় একটা চিরকুট। পুলিশ অনেক তদন্ত করেও কিলারের নামটা পর্যন্ত বের করতে পারে না। উজালার নামে এক দুর্দান্ত পুলিশ অফিসার এই ব্যাপারে তদন্ত শুরু করলে এমন এক পাপের রহস্য বেরিয়ে আসে যা সকলেই শক হয়ে যায়। কি ছিল সেই রহস্য? এই প্রশ্নের উত্তর দিতে হাজির হয়ে গেলাম নতুন একটা মালায়ালাম ছবি নিয়ে। তাহলে আর দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মুভিটা দেখতে থাকেন। মুভির শুরুতে দেখা যায় পাহাড় ও জঙ্গলে ঘেরা মুন্নারের নিরিবিলি এক সুন্দর রিসোর্ট, যেখানে পরিবার নিয়ে বেড়াতে এসেছে আব্রাহাম ওজালার নামে এক লোক। ওজালার পেশায় এক দুর্দান্ত পুলিশ অফিসার। চাকরির কারণে সে পরিবারের সাথে একদমই টাইম স্পেন্ড করতে পারে না। তাই সে তার ছোট মেয়ে জিনি ও স্ত্রী আনিশাকে নিয়ে 2 দিনের ছুটিতে এসেছে ঘুরতে। আসার পর থেকে বাবা মেয়ের খুনসুটিতে তাদের সময় ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ মুন্নারের লোকাল পুলিশ স্টেশন থেকে উজালের কাছে একটা কল আসে। অপর পাশ থেকে বলা হয় এখানে কোনো এক কটেজে 2টি ব্রিটিশ নাগরিক খুন হয়েছে। এখন যাতে উজালা বিষয়টা একটু যাচাই করে দেখে। উজালা বলে, কিন্তু আমি তো এখন ছুটিতে রয়েছি। তবুও অপর পাশের লোকের অনুরোধে উজালা মার্ডার স্পটে যেতে রাজি হয়। আনিশা ও জেনিকে একা রেখে উজালা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে তার স্টেশনে রবি নামে এক জুনিয়র অফিসারকে কল করে বলে, আমি যে এখানে এসেছি সেটা তোমরা লোকাল থানায় কেন জানিয়েছ, আর আমার রিসোর্টের নাম্বারই বা তাদের কেন দিয়েছ? তখন রবি জানায়, স্যার আমরা তো আপনার নম্বর কাউকে দেইনি, আপনি কোথায় আছেন সেটাও আমরা জানি না, আমাদের কাছে তো কেউ জিজ্ঞাসা করেনি। এই কথা শুনে উজালার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে কেউ ইচ্ছা করে তাকে রিসোর্ট থেকে সরাতে চাইছে। তাই দ্রুত গাড়ি ঘুরিয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ততক্ষণে দুর্ঘটনা ঘটে গিয়েছিল। উজালার দেখে রিসোর্টে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। সে পাগলের মতো আনিশা ও ঝিনিকে ডাকতে থাকে, কিন্তু কোথাও কাউকে খুঁজে পায় না। এই ঘটনার 3 বছর পার হয়ে যায়। সেই দিনটা উজালার কাছে আজ এক দুঃস্বপ্নের মতো। উজালা ঘুম থেকে উঠে একটা ল্যাপটপ ওপেন করে, যেখানে তার স্ত্রী ও সন্তানের খুনির কিছু স্টেটমেন্ট রয়েছে। আসলে সেদিনকার ঘটনার 4 দিন পরেই তদন্ত করে উজালা ভিয়েতনামের এক ছেলেকে গ্রেফতার করেছিল। তিনি স্টেটমেন্ট দিয়েছিল যে 5 বছর আগে একটা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। তখন নিজের অজান্তে সে ড্রাগ ডিলারের সাথে জড়িয়ে পড়ে এবং কয়েকদিন ড্রাগ সাপ্লাই করতে গিয়ে উজালার হাতে ধরা পড়ে যায়। সে উজালার কাছে অনেক ক্ষমা চাইতে থাকে। তবে উজালা তার কোনো কথাই না শুনে কেসটা আদালতে তোলে। ফলে ভিয়েতনামের ছেলেটি 5 বছর জেল হয়। মুহূর্তেই তার জীবনটা তছনছ হয়ে যায় এবং পরিবারের সম্মানহানি হয় অনেকখানি। এর জন্যই জেল থেকে বের হওয়ার পর উজালার উপর প্রতিশোধ নিতে ভিনি তার স্ত্রী ও সন্তানকে জঙ্গলে নিয়ে খুন করে। এরপর তাদের লাশ টুকরো টুকরো করে জঙ্গলে কোথাও একটা দাফন করে দেয়। পুলিশ বিনোদকে বলে, তোমাকে গ্রেফতার করার পর তোমার গাড়িতে উজালের স্ত্রী ও সন্তানের রক্তের চিহ্ন পাওয়া গেছে এবং আমরা মার্ডারের অস্ত্র খুঁজে পেয়েছি। এটুকু নিশ্চিত যে তুমি খুনটা করেছ বা খুনের সাথে জড়িত। কিন্তু লাশগুলো আসলে তুমি কোথায় দাফন করেছ? জবাবে বিনোদ বলে, ওই সময় সে অনেক নেশাগ্রস্ত ছিল, তাই তার কিছু মনে নেই। এরপরে মুভি সিনটা বর্তমানে আসে, যেখানে উজালা বিনোদের এই স্টেটমেন্ট দেখে আবারও ডিপ্রেশনে চলে যায়। তাই সে তার ডাক্তারের সাথে দেখা করতে আসে। ডক্টর তাকে বলে, তুমি আবারও কাজে ব্যাক করো, কারণ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে কোনো লাভ হচ্ছে না। এখন তোমাকে আসলে ফিজিক্যাল ট্রিটমেন্ট করতে হবে। তুমি শুধু ডিপ্রেশনে না, এখন তুমি কিছু হ্যালোসিনেশনও করতে শুরু করেছো। এমন চলতে থাকলে ব্যাপারটা ইনসোমনিয়ালের দিকে এগিয়ে যাবে। তাই এখন তোমার কাজে ব্যাক করা দরকার, তাহলে তুমি সবকিছু থেকে বের হতে পারবে। এসব কথা শুনে উজালা ডাক্তারের কথা মেনে নেয়। পরের দৃশ্যে উজালা জেলে চলে যায় বিনোদের সাথে দেখা করতে। সাথে করে সে বিরিয়ানিও নিয়ে যায়। গত 3 বছর যাবৎ সে যতবার বিনোদের সাথে দেখা করতে গিয়েছে ততবারই বিরিয়ানি নিয়ে গিয়েছে। বিনোদ বিরিয়ানি খেতে খেতে বলে, স্যার আপনি প্রতিদিন আমার জন্য বিরিয়ানি নিয়ে আসেন, আমার অনেক অনুশোচনা হয়। আমি আসলে রাগের বসে এসব করে ফেলেছি। আমার এখনো কোনো কিছু মনে নেই। আমি লাশগুলো টুকরো টুকরো করে কোথায় দাফন করেছি সেটাও আমার মনে নেই। উজালা কোনো কথা না বলে চুপচাপ তার কথাগুলো শোনে। এরপর পাশে একটা গিরগিটিকে সে হ্যালোসিনেট করতে থাকে, আর এরপরে সে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা নাবিন নামের একটা ছেলেকে দেখি। নাবিন আইটি সেক্টরে জব করে। অফিস থেকে বের হতেই তার ওয়াইফ মায়া তাকে কল করে বসে। পরের দিন ছিল নাবিনের জন্মদিন, তাই মায়া তাকে একটু দ্রুত বাসায় ফিরতে বলে। নাবিন বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতেই বৃষ্টি শুরু হয়। এদিকে মানি নামে এক অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দেখানো হয়। কেউ একজন তাকে কল করে বলে অজয়গঞ্জ ব্রিজের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কল পেয়ে মানি দ্রুত অজয়গড়ের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে নবীন অজয়গড়ে উঠতেই একটা পিকআপের সাথে অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে সে বেশ গুরুতর আহত হয়ে যায়। এরই মাঝে অ্যাম্বুলেন্সের ড্রাইভার মানি সেখানে চলে আসে আর কোনো রকম নাবিনকে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছায়। খবর পেয়ে নাবিনের স্ত্রী মায়ের সাথে সাথে হসপিটালে চলে আসে। রাতেই তার ছোটখাটো একটা সার্জারি হয়। আর পরের দিন তার জ্ঞান ফিরে আসলে সে অনেক বেশি প্যানিক হয়ে যায়। ডাক্তার অরুণ এসে তাকে প্যানিক করতে নিষেধ করে এবং তাকে ক্যাবিনে শিফট করে দেয়। নবীনের দিনটা এইভাবে খারাপ কাটবে মায়া এটা আসলে চায়নি। তাই সে কেক আনতে চলে যায় একটা শপে। এদিকে নবীনের ক্যাবিনে থেকে নার্সগুলো কিছু প্রয়োজনীয় মেডিসিন আনতে বাইরে যায়। এরপর মায়া কেক নিয়ে আসলে তার ক্যাবিনে ঢুকতে এমন কিছু দেখে যে জোরে চিৎকার করে ওঠে। সাথে সাথে নার্সরা দৌড়ে এসে দেখতে পায়
নবীনকে কেউ হসপিটালে খুন করে রেখে গেছে। এই ঘটনায় পুলিশকে খবর দিলে ইনভেস্টিগেশনের দায়িত্ব নেয় উজালা। উজালা অনেকদিন পরে এই কাজে ব্যাক করলেও সে এখনো যথেষ্ট দক্ষ। এই কাজে সে প্রথমে নাবিনের লাশটা ভালো করে পর্যবেক্ষণ করে এবং নাবিনের মাথার কাছে একটা চিরকুট খুঁজে পায়। এই চিরকুটে লেখা ছিল সেলিব্রেশন চলতে থাকুক, শুভ জন্মদিন। এদিকে হসপিটালে সিসি ক্যামেরা নষ্ট, রিপোর্টে এমন তথ্য দেওয়া যেটা উনি আগে থেকেই জানতো। সব পর্যবেক্ষণ করে উজালা বুঝতে পারে যে এটা একটা বুদ্ধিমান কিলারের প্ল্যান। তারা প্রথমে নাবিনের সার্জারি ডাক্তার অরুণের সাথে দেখা করে বলে, কিন্তু সেখান থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এরপর তারা অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মানির সাথে কথা বলতে আসে। মানির ফোন থেকে তারা জানতে পারে যে অ্যাক্সিডেন্ট 8 মিনিট আগে কিলার মানিকে কল করেছিল এবং সে ওই অ্যাক্সিডেন্টের কথা বলেছিল। অর্থাৎ কিলার ভালো করেই জানতো যে মানি নাবিনকে হাসপাতালে নিয়ে আসবে। তখন উজালা বলে, শুধু মানির খবর নয়, সার্জারির পর নাবিনের ডান পা অচল হয়ে পড়েছিল। এটাও খুনি আগে থেকে জানতো। খুনি এটার সুযোগ নিয়ে নাবিনের ডান পায়ের উপর কাটাছেঁড়া করে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে নাবিনের মৃত্যু হয়। আসলে এই কিলার মেডিকেল সায়েন্সে অনেক এক্সপার্ট, তাই সে জানতো কোথায় কাটলে ভিকটিম খুব দ্রুত মারা যাবে। এরপর অনেক ইনভেস্টিগেশনের পরে উজালা হসপিটাল থেকে সন্দেহজনক কিছুই পায় না। নবীনের বাবা মা আসলে পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে, তবে ছেলের মৃত্যুতে তারা এতটাই কষ্ট পেয়েছিল যে কিছুই বলতে পারছিল না। নবীনের বাবা এক বুক কষ্ট নিয়ে বলে, বাবা মা বেঁচে থাকতে সন্তান মরে গেল, এর থেকে বেশি ট্রমাটাইজ আর কিছুই হয় না। কথাটা যেন উজালের বুকের চাপা ক্ষতটাকে আরো বেশি জাগিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা উজালাকে নবীনের লাশের অটোপসি করা ডাক্তারের কাছে যেতে দেখি। ডাক্তারের মধ্যে উজালার ডান পায়ের উপর 6 সেন্টিমিটার এক গভীর ছোট্ট একটা কাট রয়েছে। এছাড়া তার শরীরে তেমন কোনো ক্ষত নেই, যার কারণে তার মৃত্যু হবে। খুনিটা আসলে খুবই বুদ্ধিমান ছিল, তাই ডাক্তার সন্দেহ করে বলে খুনি নিশ্চয়ই একজন মেডিকেল প্রফেশনাল। তবে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা খুব একটা নেই বললেই চলে, কারণ খুনি হত্যার জন্য 11 নম্বরের স্ক্যাপল ইউজ করেছে, যা সাধারণত গভীর কাটের জন্য ব্যবহার করা হয়। তবে খুনির কাটার ধরন দেখে বোঝা যায় সে এই বিষয়ে দক্ষ নয়। এরপর উজালারা অজয়গড় ব্রিজের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সেখানে একটা পেট্রোল পাম্পের সিসি ক্যামেরা চেক করতে গিয়ে সে জানতে পারে যে নবীনের অ্যাক্সিডেন্টের সময় সেখানে মোট 11টা গাড়ি পাস হয়েছে। তবে কাউকে সন্দেহজনক মনে হয় না। তারা নবীনের কল ডিটেলসও চেক করে, কিন্তু কোথাও কোনো সন্দেহজনক কিছুই পাওয়া যাচ্ছে না। উজালা টিমের সবাই এখন খুব হতাশ হয়ে যায়। এদিকে নবীনের কোনো শত্রুও ছিল না, তাহলে শুধু শুধু একজন আইটি সেক্টরে জব করা ছেলেকে কেন কিংবা কেউ হত্যা করবে। এর ঠিক কিছুদিন পর আমরা সাজমুন নামের একটা ছেলেকে অন্ধকারের মধ্যে বাইক চালাতে দেখি। তবে কিছুদূর যেতে হঠাৎ বাইকে করে আরো কিছু ছেলে এসে সাজমনের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দেয়। যারা হামলা করেছিল তারা ছিল লোকাল গুন্ডা। গিরিরা সাজমানকে মেরে ফেলতে যাবে, তখন হঠাৎ নবীনের অ্যাক্সিডেন্ট করা সেই লরিটা সেখানে চলে আসে। এরপর সাজমানকে তুলে হাসপাতালের সামনে এসে ফেলে রাখায়। হাসপাতালের লোকজন সাজমানকে অ্যাডমিট করে পুলিশকে খবর দেয়। লোকাল পুলিশ এসে ডক্টরকে বলে এটা নিশ্চয়ই গিরি ও তার দলের লোকের কাজ। সাজমানের জ্ঞান ফিরলেই যেন তাদের খবর দেওয়া হয়, কেননা তারা এসে তাদের স্টেটমেন্ট নেবে। ডাক্তার ঠিক আছে বলে অন্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ হাসপাতালে বিদ্যুৎ চলে যায়। আধো আলো অন্ধকারের মাঝে একজন লোক সার্জনের পোশাক পরে হসপিটালে প্রবেশ করে। ধীরে ধীরে সে সাজমানের বডির দিকে এগিয়ে যায়। এরপর সাজমানের হাঁটুর পিছনে একটা ছোট করে ছুরি দিয়ে কেটে দেয়, পাশে একটা চিরকুট রেখে সেখান থেকে চলে যায়। এরপরে সকালে সিন দেখানো হয়। উজালা মার্ডার স্পটে গিয়ে পর্যবেক্ষণ করে দেখে সাজমানকে খুনি একইভাবে খুন করেছে। খুনের প্যাটার্ন, ব্যবহৃত সরঞ্জাম সবই একই, তবে এবার সাজমানের হাঁটুতে কেটে ফেলেছে এবং চিরকুটে লেখা ছিল খুশি ছড়িয়ে পড়তে দাও, হ্যাপি বার্থডে। উজালার সাথে থাকা লেডি পুলিশ তাকে জিজ্ঞাসা করে, স্যার আজকে কি ওনার বার্থডে ছিল? উজালা বলে সম্ভাবনা নেই, কারণ খুনি এবার শুধু হ্যাপি বার্থডে লিখেছে। এরপরে তারা হসপিটাল থেকে বেরিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে সেই কিলার হেঁটে যাওয়া একটা ফুটেজ পায়। তবে সাজমানকে যে নামিয়ে দিয়ে গিয়েছিল এবং যে সার্জনের পোশাক পরে হাসপাতাল এসেছিল, দুজনের হাইট ও চলাচল একই ধরনের। তখন উজালা বুঝতে পারে যে খুনি একই নয়, বরং দুজন। তারপর তার সাজমানের বাড়িতে যায় ইনভেস্টিগেশনের জন্য। তার মা কাঁদতে কাঁদতে বলে তার ছেলে অনেক নিরীহ ছিল, সে সকল খারাপ কাজ বাদ দিয়ে শুধু নতুন জীবন শুরু করতে চেয়েছিল। তখন উজালা সাজমানের বাবার সাথে কথা বলে, কিন্তু দেখা যায় সে এতটাই নেশাগ্রস্ত লোক যে নিজের ছেলের মৃত্যুতেও তার কোনো অনুতপ্ত ছিল না। ফলে উজালা এখান থেকে কোনো তথ্য না পেয়ে চলে আসে। এদিকে হুবহু একই প্যাটার্নের দুটি খুনের কথা ইতিমধ্যে মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ খুনিকে বার্থডে কিলার হিসেবে আখ্যায়িত করতে থাকে। উপর মহল থেকে পুলিশ কমিশনের উপরে এই কেস নিয়ে চাপ আসতে শুরু করে। তখন কমিশনার উজালাকে ডাকে এবং তার এই ইনভেস্টিগেশনের আপডেট জানতে চায়। তখন সে জানায় সাধারণ কিছু মেডিসিন আর একটা লরি ছাড়া খুনিকে ধরার মতো কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। আর তার বিশ্বাস খুনি সম্ভবত আরো খুন করতে চলেছে, কেননা প্রতিটা চিরকুটে সে ফুল স্টপ নয়, বরং কমা দিয়ে লাইন শেষ করেছে। অর্থাৎ তার এই হত্যাযজ্ঞ চলতেই থাকবে। পরের দৃশ্যে আমরা আবারও সেই রহস্যময় লরিটাকে দেখতে পাই। লরি থেকে একজন মুখ ঢাকা কালো হুডি পরা লোক বেরিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। রেস্টুরেন্টের মালিক দীপ্ত তখন কাউন্টারে বসেছিল।
হুড়ি পরে লোকটাকে দীপ্তর কাছে গিয়ে এমনভাবে কথা বলতে শুরু করে যেন তারা পূর্বের পরিচিত। এরপর কথা শেষে লোকটা দীপ্তকে একটা লাড্ডু খেতে দেয়। এরপরে সে হাসি মুখে সেখান থেকে বিদায় জানায়। তবে লোকটা চলে যেতেই দীপ্ত বাইরে এসে সেখান থেকে অজ্ঞান হয়ে পড়ে। আর এর সাথে সাথে স্টাফরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে অনেকক্ষণ পার হওয়ার পরেও দীপ্তর জ্ঞান না ফিরলে ডাক্তার তার মাথা সিটি স্ক্যান করতে পাঠায়। তাকে মেশিনের ভিতর ঢোকাতেই হঠাৎ সেখানে কারেন্ট চলে গেলে দায়িত্বরত টেকনিশিয়ান জেনারেটর চালু করতে যায়। এরপর সে যে সিঁড়ি দিয়ে নামছিল, একই সিঁড়িতে আমরা সেই সাদা ধরনের পোশাক পরা লোকটাকে উপরে উঠতে দেখি। লোকটা সোজা তার ক্যাবিনে গিয়ে পর্দা লাগিয়ে তার গলায় ছোট করে একটা কাট দেয়, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে দীপ্ত সেখানে মারা যায়। এরপর সেখানে সেই জেনারেটর লোকটা এসে ঘাবড়ে যায় এবং তাড়াতাড়িতে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উজালা তার টিম দ্রুত সেখানে চলে আসে। আর তারা দেখতে পায় সেই একই প্যাটার্নের কেস। লাশের পাশে এবার চিরকুটে লেখা রয়েছে শুভ জন্মদিন এবং তার পাশে রয়েছে কমা, অর্থাৎ খুনি আরো খুন করতে চলেছে। উজালা জানতে পারে রেস্টুরেন্টে বসে দীপ্ত মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে তাকে হসপিটালে নেওয়া হয়েছিল। আসলে খুনি ভালো করেই জানতো রেস্টুরেন্টের সবচেয়ে কাছের হসপিটাল এটাই, আর এটাও ছিল তার পূর্ব প্ল্যান। তার মানে দীপ্তর অজ্ঞান হওয়ার পিছনে নিশ্চয়ই খুনির হাত রয়েছে। এটা নিশ্চিত করতেই তারা তার রেস্টুরেন্টে চলে যায়। আর সেখানে স্টাফদের কাছে জানতে পারে সে সেন্সেস হওয়ার কিছুক্ষণ আগে দীপ্তর সাথে মাস্ক পরা একটা ছেলে দেখা করতে এসেছিল। লোকটাকে তারা আগেও দেখেছে। ছেলেটা 1 বছর ধরে রেস্টুরেন্টে ক্লিনার কাজ করতো, তাই সে কারোর সাথে কথা বলতো না। এছাড়া তার নামও কেউ জানে না। তখন উজালা জিজ্ঞাসা করে তোমাদের পেমেন্ট কিভাবে দেওয়া হয়। তখন একজন স্টাফ জানায় তাদেরকে ব্যাংক পেমেন্ট করা হয়, আর ছেলেটাকে হয়তো ব্যাংকে টাকা পাঠানো হয়েছে। কথাটা শুনে উজালা ছেলেটির ডিটেলস জানতে ব্যাংকে যায়। ব্যাংকের ম্যানেজার জানায় ওই অ্যাকাউন্ট ওনারের নাম অজয়। 5 বছর আগে অ্যাকাউন্ট খোলা হলেও 1.5 বছরে অ্যাকাউন্টে মাত্র একবারই টাকা তোলা হয়েছে। ব্যাংক থেকে অজয়ের ঠিকানা নিয়ে উজালা তার বাড়ি থেকে জানতে পারি যে সে 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর মানে গত 1.5 বছর তার অ্যাকাউন্টে যে ট্রানজাকশন হয়েছে সেটা অন্য কেউ করেছে। এছাড়াও রেস্টুরেন্টে যে কাজ করতো সে অজয়ের পরিচয়ধারী অন্য কেউ, যার ফলে কেসের এতদূর এসেও কোনো কুল কিনারা না পেয়ে উজালা বেশ হতাশ হয়ে পড়ে। তখন দীপ্তের অটোপসি ডাক্তার কল করে জানায় যে দীপ্তর পেটে সাইলোসিলিক অ্যাসিড পাওয়া গেছে। এটা এক ধরনের নিউরোটক্সিন। এটা একবার কারো পেটে গেলে সেই ব্যক্তি 10 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে যাবে, তবে এর কোনো সাইড এফেক্ট নেই। এই সামান্য টক্সিকে কেউ মারা যায় না। তখন উজালা বুঝতে পারে রেস্টুরেন্টে এসে লাড্ডু খাওয়ানোর আগে লোকটা এই কাজ করেছে। তবে সে এটা বুঝতে পারে না যে কিলার কেন হাসপাতালে গিয়ে খুনগুলো করছে। এরপর উজালারা যেখানে বসেছিল ঠিক তার সামনে একটা অনুষ্ঠান চলছিল। সেখানে এক মহিলা অন্য ভাষায় ভাষণ দিলে একজন ট্রান্সলেটর তার কথাগুলো ট্রান্সলেট করে দেয়। তখন দিবিয়া ট্রান্সলেটগুলো শুনে ঠাট্টা করে বলে, ভাষণ অন্য ভাষা থেকে ট্রান্সলেট করলে এর মানে বদলে যায়, তাই না? কথাটা শুনে উজালার মাথায় আসে কিলার যে চিঠিগুলো লিখেছিল সেটা হয়তো অন্য ভাষায় ট্রান্সলেট করা, আর এই জন্যই তাতে কোনো সন্দেহ পাওয়া যায়নি। সেই সাথে সাথে এবার থানায় ফিরে আসে এবং ছন্দগুলো সার্চ করতে জানতে পারে যে তাদের ধারণাই ঠিক, এটা একটা ল্যাটিন কবিতা। ফিজিশিয়ান জোয়ানি মুরগানি হলো এই কবিতার লেখক। উজালারা গোবিন্দরাজ নামে এক বড় ডাক্তারের সাথে এই কবিতার ব্যাপারে কথা বললে সে জানায় এই কবিতা সে কোনো বই থেকে পড়েনি, তবে ক্যালকুলট মেডিকেল কলেজে অ্যানাটমি হলের বোর্ডের উপরে সে এই লেখাগুলো দেখেছিল। এই কথা শুনে উজালারা সাথে সাথে ক্যালকুলট মেডিকেল কলেজে পৌঁছে যায়। সেখানে অ্যানাটমি হলের বোর্ডের উপরে কবিতাটা লেখা দেখতে পায়। সমস্যা হচ্ছে এই কবিতার মোট 5 লাইন। কিলার ইতিমধ্যে 3টা খুন করে ফেলেছে, তার মানে সে হয়তো আরো 2টা খুন করতে চলেছে। তাই তারা কলেজের প্রিন্সিপাল ও প্রফেসরের সাথে কথা বলে, তবে এখান থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এরপর উজালারা যায় সদ্য খুন হওয়া দীপ্তর মা বাবার সাথে দেখা করতে। সন্তান হারানোর সুখে তারাও প্রায় পাগল হয়ে গিয়েছিল। দীপ্তর বাবাকে জিজ্ঞাসা করে তার ছেলের সাথে নবীন বা সাজমানের কোনো কানেকশন ছিল কিনা। তখন তার বাবা বলে দীপ্ত কেরালায় ফ্যামিলি বিজনেস চালাতো, তাই পরিবার থেকে সে দূরেই থাকতো। তবে তার জানা মতে কারোর সাথে তার পরিচয় ছিল না। দীপ্তর বাবার সাথে কথা বলার সময় উজালা তার সেলফি একটা পুরানো মেডিকেল টার্মের বই লক্ষ্য করে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে দপ্তর বাবা জানায় তার এক কাজিন মেডিকেল কলেজে পড়ে এবং সে বইটা রেখে গিয়েছিল। উজালা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। এদিকে নবীনের অ্যাক্সিডেন্টের রাতে সেই পেট্রোল পাম্পের সিসিটিভিতে একজন ট্রাক ড্রাইভারকে দেখা যায়, যে কিনা নবীনের অ্যাক্সিডেন্ট হওয়ার কয়েক মিনিট পরেই সেখান থেকে খুব দ্রুত গাড়ি চালিয়ে যায়। তো বন্ধুরা, তারপরে কি হয়েছিল সেটা জানতে অবশ্যই আপনাদের দ্বিতীয় এপিসোডটা দেখতে হবে। আর দ্বিতীয় এপিসোডটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।